মর্নিং। এখন বাজে সকাল 7টা আর আমরা বেরিয়ে পড়েছি আর একটা নতুন জায়গায় বেড়াতে যাওয়ার জন্য। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মুকুটমণিপুর। তা এই মুকুটমণিপুর হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত। তা আমাদের বাগুইহাটি থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্স হচ্ছে, এখানেতে 3টে রুটে যাওয়া যায়। অবশ্য 3টে রুট দিয়ে, যেমন হচ্ছে একটা জয়পুর জঙ্গলের পাশ দিয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে দুর্গাপুর দিয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে খড়গপুর হয়ে যাওয়া যায়। তা আমরা যাব যে বাঁকুড়ায় যে জয়পুর জঙ্গল আছে তার ওই ফরেস্টের পাশ দিয়ে যাব, কারণ ওই রাস্তাটা ভীষণ সুন্দর আর ওটাই শুনেছি শর্টেস্ট রুট, যেটা দেখলাম গুগলেতে। তা সেইখান দিয়েই যাব আমরা। কিন্তু আর যেটা দুর্গাপুর দিয়ে গেলে তো মেন ওখানে তো হাইওয়ে পড়ছে, এমনি সুন্দর রাস্তা, কোনো অসুবিধে নেই। আর এখান থেকে বাগুইহাটি থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 210 কিলোমিটার মতো, 220 কিলোমিটার মতো লাগবে। আর গাড়িতে যেতে গেলে 5-6 ঘন্টা লাগবে। কিন্তু এবারে রাস্তার ওপর ডিপেন্ড করছে কীরকম রাস্তার কন্ডিশন থাকে, সেই তার উপর ডিপেন্ড করছে কতক্ষণ লাগবে। যদি ট্রাফিকের রাশ থাকে তাহলে তো একটু সময় লাগবেই, আর না হলে মোটামুটি টাইমলি পৌঁছে যাবো। এখানে রাস্তাটা একটু খারাপ। এখন আমরা রয়েছি এয়ারপোর্টের কাছে। এখন 7:25 বাজে, আমরা কৈখালি ক্রস করছি। এখন 7:25 হয়ে গেল, 7:25 বাজে। গাড়িতে উঠতে করতেই দেরি হয়ে গেল, তারপরে চালানো এই করতে করতে এখন কৈখালিতে রয়েছি, কৈখালি এয়ারপোর্টের দিকে ঢুকছি। যাই হোক, এখন চলো, এখন অনেকক্ষণের জার্নি আমাদের। তোমরাও সাথে থাকো, খুব এনজয় করবো একসাথে সবাই মিলে। ঘুরে যাচ্ছে এই রাস্তাটা, এই দিক থেকে সোজা গেলেই এইখানটাতেই হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে পড়বো আমরা। সকালবেলায় অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে, এখনই অফিস যাওয়ার জন্য বা তাদের কাজে যাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছেন। আমাদের অলরেডি একটু দেরি হয়ে গেল, আর একটু আগে বেরোলে আরও ভালো হতো। তা যাই হোক, এই যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পড়ে গেছি। এখনও এক্সপ্রেসওয়ে বলে মনে হচ্ছে না, কিন্তু আমরা এটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়েতে কাজ চলছে, ফ্লাইওভারের কাজ চলছে, এই যে সামনেই কাজ চলছে। এই কাজটা কমপ্লিট হয়ে গেলে, আর এই যে সামনে যে রাস্তাটা এদিকে ঢুকে গেছে, এখান দিয়ে কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাওয়া যাচ্ছে। এই রাস্তাটা এটা নতুন হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল হয়েছে অবশ্য, ভীষণ সুন্দর রাস্তাটা করেছে। আর এই ফ্লাইওভারটা হয়ে গেলেও আরও স্মুথ হয়ে যাবে ট্রাফিক যাওয়া। এখান থেকে কোনো কনজেশন থাকবে না, ট্রাফিক কনজেশন থাকবে না। যাই হোক, এখন মোটামুটি এখানেতে স্পিড রাখতে বলেছে, স্পিড লিমিট লেখা রয়েছে দেখছি রাস্তার পাশে, 50 অ্যারাউন্ড রাখতে বলছে। এখন বুঝতে পারা যাচ্ছে না, আগে তো এরকম ছিল না, হঠাৎ করে এবারে দেখছি তো ট্রাফিকটাকে এরকম 50-র মধ্যে রাখতে বলছে। বুঝতে পারছি না, হয়তো কাজ হচ্ছে বলে সেই জন্য। এইখানেও রাস্তা চওড়ার কাজ চলছে, এই অনেকটা চওড়া হয়ে যাবে না, পুরো কাজটা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে তারপরে এই রাস্তাটাও আরও সুন্দর হয়ে যাবে। এই যে ওপর দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওটা হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে চলে গেছে, আর আমরা এদিক দিয়ে যাচ্ছি, যেটা বালি টোল প্লাজা আছে, রাজচন্দ্রপুর টোল প্লাজা, সেই দিকটায় যাচ্ছি। এটা হচ্ছে দিল্লি রোড না বম্বে রোড, আমার গুলিয়ে যায় প্রত্যেকবার। আচ্ছা আচ্ছা, এটা টোল প্লাজার দিকে যাচ্ছে। এই রাস্তাটা ভীষণ সুন্দর লাগে, এত সুন্দর লাগে না। আর ওই রাস্তাটা কোথায় গেছে? ওই দিকের রাস্তাটা, ও আচ্ছা, ওটা না অন্য দিকে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, অন্য রুটে। এই যে সামনেই দেখা যাচ্ছে বালি ব্রিজ। এই যে তোমাদেরকে দেখাই, এই দেখো দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির অল্প অল্প দেখা যাচ্ছে। সুন্দর লাগছে রাস্তাটা। এই 80 ক্রস করলে দেখা যায় রিডিউস। ও, এই যে 80 তে 79 আবার রিডিউস করছে স্পিডটাকে।
ব্রিজ, আর এই পাশে গঙ্গা। এখনো পর্যন্ত রাস্তা ফাঁকাই রয়েছে মোটামুটি। এই আমরা হচ্ছে টোল প্লাজার দিকে যাচ্ছি, আর এই যে পাশের রাস্তাটা যেটা পুরনো বালির রাস্তা, বালি হল্ট, বালি ব্রিজ যেটা, সেইটা দিয়ে গেলে টোল লাগবে না। অনেক সময় টোলটা অ্যাভয়েড করার জন্য ওই রাস্তাটাও তোমরা ইউজ করতে পারো, তাহলে টোলটা লাগবে না। তবে আমরা যাচ্ছি এই টোলের এই রাস্তাটা দিয়ে, কেননা সকালবেলার দিক তো একটুখানি জ্যাম হয় ওইখানটায়, প্রচুর লোকজন ওঠানামা করে বাসেতে, বাসগুলো এমনভাবে দাঁড়িয়ে থাকে খুব অসুবিধে হয়ে যায়। তাই যাই এই রাস্তাটা একদম স্মুথ যাচ্ছি, ফাঁকা রয়েছে, আর রাস্তাও ভীষণ সুন্দর, কোথাও কোনো খানা খন্দ কাটা কিচ্ছু নেই, একদম পরিষ্কার রাস্তা রয়েছে। এই যে এটা হচ্ছে টোল প্লাজা, রাজচন্দ্রপুর টোল প্লাজা। এখানেতে কত লাগবে গো? ফাস্ট্যাগ থাকলে 75 টাকা, আর ক্যাশ দিলে 150 টাকা। আচ্ছা, ক্যাশ লাগলে তো সবসময় ডাবল হয়ে যায়, আর ফাস্ট্যাগেতে 75 টাকা লাগবে। টোল থেকে বেরিয়ে গেছি আমরা। এই রাস্তাটা বিশাল চওড়া রাস্তা, পুরো একটা ফুটবল গ্রাউন্ডের মতো। আমি এইটাকে তাই বলি, ফুটবল গ্রাউন্ড। এটা এত বড়ই রাস্তাটা। এরপর আমরা আর কোনো টোল পাবো না, কেননা এরপর আমরা ডানকুনি দিয়ে ঢুকে যাব। বাহ, সামনে বোগানভেলিয়ার গাছটা কি সুন্দর লাগছে, যেটাকে আমরা ছোটবেলা থেকে কাগজ ফুল বলে জেনে আসছি, সেটা এখন বড় হয়ে বুঝলাম যে ওটাকে বোগানভেলিয়া বলে। খুব সুন্দর লাগছে, চারিদিকে ফুলের গাছগুলো রয়েছে, খুব সুন্দর ফুল হয়ে রয়েছে গাছেতে। এই যে সামনে একটা ডাইভারশন রয়েছে, যেটা বাঁ দিকে চলে যাচ্ছে বোম্বে রোড, আর সামনে রয়েছে দিল্লি রোড। দিল্লি এই দিক দিয়ে বাঁ দিকে চলে গেলে খড়গপুর চলে যাচ্ছে, আর এই যে আমরা সোজা যাচ্ছি সেটা হচ্ছে দিল্লি রোড। দিল্লি রোড ধরে তারপর আমরা ডানকুনি থেকে আমরা লেফট টার্ন নেবো, তাই তো? ডানকুনি দিয়ে যাব, ডানকুনি হয়ে আরামবাগ হয়ে যাব, কারণ ওইটাই দেখাচ্ছে গুগলেতে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স, যার জন্য ওটাকেই আমরা অ্যাকচুয়ালি জয়পুরের জঙ্গলের পাশ দিয়ে যেতে চাইছি, কারণ ওই জায়গাটা খুব সুন্দর। সবাই ওটাকে মিনি ডুয়ার্স বলে, জঙ্গল তো, জঙ্গলের রাস্তা, ডুয়ার্সের সঙ্গে একটা মিল খায় আর কি। তো সেই এবং রুটটাও কম, 210 কিলোমিটার। তো এই সমস্ত কারণের জন্য ওই রুটটাই আমরা চুজ করেছি। আমরা এখন ডানকুনির আগে বাঁ দিকে বেঁকে যাব টুয়ার্স আরামবাগ। আরামবাগের ওখানে কিছুটা রাস্তা খারাপ আছে শুনেছি, তবে এখন বর্ষাকাল না তো, এখন আশা করা যায় রাস্তাটা ভালোই পাওয়া যাবে। ওই জয়পুর জঙ্গলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওটা সত্যিই ডুয়ার্সের মতো। অত দূর যাদের পক্ষে যাওয়া সম্ভব হয় না, তারা এই জায়গাটায় চলে এসে, আর ওখানে একটা খুব ভালো রিসর্টও আছে, বনলতা রিসর্ট। তা সেই রিসর্টে থাকতেও পারো বা ডে আউটও করতে পারো, বেশ ওটা ভালো লাগবে। খুব সুন্দর জায়গাটা, একদম প্রকৃতির মাঝখানে। বনলতা রিসর্টটাও খুব সুন্দর, আর জায়গাটা ওখান থেকে লং ড্রাইভ করতেও খুব সুন্দর লাগে। কলকাতা থেকে 120 কিলোমিটার, এমন কি ডিসটেন্স নয়। কলকাতা থেকে 120 কিলোমিটার বনলতা রিসর্টের ডিস্টেন্সটা বলছি, ওটা একদম জয়পুর ফরেস্টের মাঝখানে। আর একটা আছে ওখানেতে সোনার বাংলা আছে, হোটেল সোনার বাংলা, ওটা আরও একদম মিড অফ দ্য ফরেস্ট বলতে গেলে, ওটাও খুব সুন্দর ওটা। যাই হোক, এখন তো ডানকুনি আসতে কতক্ষণ লাগবে এখনো? 10 মিনিট। আচ্ছা, 10-15 মিনিট মতো লাগবে ডানকুনি আসতে। এটা হচ্ছে ডানকুনির মোড়টা। এইখান থেকে আমরা চলে যাব, লেফট টার্ন নেবো। এখানেতে ঢুকতে গিয়ে একটা রিলায়েন্স ট্রেন্ডসের দোকান আছে, এটাকে যদি মার্ক করতে পারো সুবিধা হবে তোমাদের। এখান থেকে এই যে গাড়িগুলো সোজা বেরিয়ে যাচ্ছে এইদিকে বাঁ দিকে, ওইখান দিয়ে আমরা ওখান দিয়েই যাব। আমরা এদিকে ঢুকে গেলাম, আর সোজা চলে গেলে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। আর এই যে রিলায়েন্স ট্রেন্ডস, এই মুখে একটা বড় শোরুম রয়েছে ট্রেন্ডসের। এইখান থেকে আমরা রাস্তাটা যেটা ধরে নিলাম সেটা হচ্ছে টুয়ার্ডস আরামবাগ। এখান থেকে আমরা এখন রয়েছি ডানকুনি থেকে আর একটু ঢুকেছি। এখান থেকে শিয়াখালা রয়েছে 17 কিলোমিটার, আর চাঁপাডাঙ্গা কত কিলোমিটার দেখলে খেয়াল করলাম না। ওখানটা পেরিয়ে একটা জুডিওর দোকান আছে, এগুলোকে মার্ক করে রাখলে অনেকের সুবিধা হতে পারে। যাই হোক, রাস্তা এখনো পর্যন্ত মোটামুটি ঠিকই আছে, খুব একটা অসুবিধে কিছু নেই। সকালের দিক বলে অত ভিড় নেই, তবে স্কুল কলেজের জন্য একটুখানি ভিড় রয়েছে। এখানেতে স্পিড সেরকম তোলা যাবে না, স্পিড এখনো ওই 26-27 এরকমের মধ্যে দিয়েই যাচ্ছি, কেননা মোটামুটি এটা তো হাইওয়ে নয়, যার জন্য এখান থেকে স্পিড, গাড়িতে বেশি স্পিড তোলা যাবে না। এখানে আমরা এখন চণ্ডীতলা পেরোলাম, এখন আরামবাগ দেখাচ্ছে এখান থেকে 58 কিলোমিটার। আরামবাগের দিকে আমরা যাচ্ছি, জাস্ট চণ্ডীতলা ক্রস করলাম আমরা। আরামবাগ থেকে 20 কিলোমিটার হচ্ছে জয়পুর, সেখানে আমরা ব্রেকফাস্ট করব। জয়পুর ফরেস্ট 20 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, ওখানে আমরা ব্রেকফাস্টটা করব। হ্যাঁ, বনলতাতেই ব্রেকফাস্ট করব, কারণ অন্য কোনো উপায় নেই, কারণ রাস্তার ধারে এখনো পর্যন্ত সেরকম কোনো খাবার দোকান দেখতে পাইনি। আরামবাগে তো পাবে, হ্যাঁ, আরামবাগে হয়তো পেতে পারি, তবে এখনো পর্যন্ত সেরকম কোনো খাবারের দোকান এখনো আমাদের চোখে পড়েনি। মাঝে মাঝে রাস্তায় একটু প্যাচ করা রয়েছে,
রয়েছে, যার জন্য জার্কিং রয়েছে গাড়িতে। আর আদারওয়াইজ রোড কন্ডিশন ঠিকঠাক আছে। এখান থেকে আরামবাগ এখনো 55 কিলোমিটার, আমরা চাঁপাডাঙ্গা 33 কিলোমিটার, আর ধনেখালি 59 কিলোমিটার। এখান থেকে তারকেশ্বরও যাওয়া যায় এই রাস্তা ধরেই। তারকেশ্বর যাওয়ার জন্য এই রাস্তাটাই ইউজ করতে পারবে। আর তারকেশ্বর যাওয়ার জন্য এখান থেকে এখনো মোটামুটি 41-42 কিলোমিটার মতো লাগবে। রাস্তার কন্ডিশন এখনো পর্যন্ত ভালোই রয়েছে। আর স্পিড রয়েছে এখনো 64-65 এইরকম স্পিডেতে যাচ্ছে। এখন রোদ নেই, আজকের ওয়েদারটাও ভালো রয়েছে। গতকাল রাত্রিতে খুব বৃষ্টি হয়ে গেছে, কলকাতাতে বেশ ভালো বৃষ্টি হয়ে গেছে, কালবৈশাখীর পূর্বাভাস ছিলই, যার জন্য বৃষ্টি হয়েছে, বেশ ঘন্টাখানেক বৃষ্টি হয়েছে, যার জন্য ওয়েদারটা খুব ভালো রয়েছে। আর সব থেকে যেটা ভালো লাগছে, বৃষ্টি হওয়াতে গাছগুলো পুরো ধুলোটা উঠে গেছে, বৃষ্টির জলেতে ধুয়ে গেছে, সবুজ হয়ে রয়েছে, যার জন্য খুব সুন্দর লাগছে, পুরো সবুজ হয়ে রয়েছে গাছগুলো। আর এখান থেকে আরামবাগ এখনো মোটামুটি ওই 52-54 কিলোমিটার মতো রয়েছে। এখন শিয়াখালা ক্রসিং পয়েন্টে রয়েছি। এটা হচ্ছে চারমাথার একটা মোড় রয়েছে, এটা শিয়াখালা বাজার। শিয়াখালা বাজার এটা। এখানে একটা চারমাথার মোড় আছে, আমরা কিন্তু সোজাই যাচ্ছি ওখান থেকে আরামবাগ। আরো এখনো কত কিলোমিটার দেখাচ্ছে রে? আরামবাগটা দেখেছিস? না দেখিনি। আচ্ছা, এখনো আরামবাগ ওই মোটামুটি 45 কিলোমিটার মতো তো হবেই। আগে একটু আগেই যা দেখেছিলাম তাতে মনে হচ্ছে আরও এখনো 45 কিলোমিটার মতো আরামবাগ লাগবে। তা শিয়াখালা থেকে সোজা রাস্তা যেটা গেছে সেটাই কিন্তু আরামবাগের দিকে যাচ্ছে। এখান থেকে কোনো রাইট টার্ন বা লেফট টার্ন নিতে হয়নি আমাদেরকে। এই যে এখন মাঠ থেকে আলু তোলার কাজ চলছে, ওই যে কত আলু ওখানেতে জড়ো করে রাখা রয়েছে। আর সামনে দেখছি মাঝে মাঝে ভ্যান গাড়িগুলো যেগুলো থাকে বুটবুটি, তাতে করে আলু নিয়ে যাচ্ছে, আলুর বস্তা। এই সময় সমস্ত ক্ষেত থেকে আলু তোলার কাজ চলছে। আর এখানে রাস্তা মোটামুটি ঠিক আছে, ভালোই পরিষ্কার রাস্তা, সেরকম কোনো প্যাচ নেই বা কিছু নেই। হ্যাঁ, প্রচুর বাম্পার আছে, একটার পর একটা চলেই আসছে। আর আরেকটা কথা হচ্ছে যে এখানেতে স্পিড বেশি তোলা যাচ্ছে না, কেননা যেহেতু এটা একটা পাড়ার মধ্যে দিয়ে রাস্তা বলতে গেলে, এটা এই যে সামনে লরি রয়েছে, ওভারটেক করে যে এগিয়ে যাবে, উল্টো দিক থেকে আবার গাড়ি বা লরি চলে আসছে, যার জন্য একটু অসুবিধে হচ্ছে। এখানেতে স্পিড লিমিট মোটামুটি 20-30-40 এর বাইরে আর যেতে পারা যাচ্ছে না। এই যে লরি আর উল্টো দিক থেকে গাড়ি চলেই আসছে, যার জন্য ওভারটেক করে যে এগিয়ে যাওয়া যাবে সেটা আর হচ্ছে না। আর এখানেতে প্রচুর পরিমাণে রাস্তার ধারে ধারে পেট্রোল পাম্প আছে। যদি গাড়ি রিফিল করতে চাও, অয়েল রিফিল করতে চাও, সেটাও সুবিধে পাবে এখানেতে। যেমন আমরাও করেছি, আমরা পেট্রোল পুরো ফুল ট্যাঙ্ক করে আসিনি, কিন্তু এখানেতে পেট্রোল পাম্পে ঢুকে আমরা অয়েল রিফিল করে নিয়েছি আবার। আর আরেকটা হচ্ছে যে এখানে খাবার দোকান কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। রয়েছে খাবারের দোকান, কিন্তু সমস্যা হচ্ছে যে এখনো পর্যন্ত খোলেনি দোকানগুলো, যার জন্য এখানে ব্রেকফাস্ট করতে গেলে তোমাকে কিন্তু সাথে করে কিছু ক্যারি করাটাই বেটার। আর নয়তো জয়পুরে ওই বনলতা রিসর্টে গিয়ে তোমাকে ডাইরেক্ট ব্রেকফাস্টের জন্য ওখানে আরামবাগে যদি পাই দেখি। আর এই যে দূরেতে আলু তোলার কাজ চলছে, এই যে সব ট্রাক্টরগুলো দাঁড়িয়ে রয়েছে। এই যে দূরে মাঠে ওই যে বস্তা করে করে রাখা রয়েছে। মনে হচ্ছে তারকেশ্বরের কাছাকাছি চলে এসেছি, কেননা আমার এক জানাশুনো থাকে তারকেশ্বরে, সেও বলেছিল ওদের ওখানেও এখন আলু তোলার কাজ চলছে। বিশাল বড় বড় আলুর জমি আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে বস্তা করে করে সব আলু রয়েছে। চল নেমে পড়ে 2-3টে বস্তা নিয়ে নি আলু। আবার রাস্তা এখন ভীষণ সুন্দর, সামনেও মোটামুটি ফাঁকাই আছে, অসুবিধে হচ্ছে না। তবে মাঝখানে যেহেতু ডিভাইডার নেই, ওই জন্য এখানেতে ওভারটেক করাটা একটুখানি রিস্ক। সাবধানে ওভারটেক না করলে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, ওই জন্য একটু সাবধানে এই জায়গাটাতে ওভারটেক করতে গেলে একটুখানি কেয়ারফুলি করতে হবে। লাইন দিয়ে আলু তোলা হয়েছে, সেই সব কোল্ড স্টোরেজে যাবে, সেই সব দাঁড়িয়ে রয়েছে। বুটবুটির করে ম্যাটাডোর করে সব আলু নিয়ে যাচ্ছে। সেই দাদাও 1 বস্তা আলু নিয়ে যাচ্ছেন, ও বাবা 3 বস্তা সাইকেলে করে। লম্বা লাইন রয়েছে, এরকম আমরা একবার পেয়েছিলাম বোলপুর যাওয়ার সময়, ওই রাস্তাটাতেও পেয়েছিলাম। লম্বা লাইন দিয়ে পুরো বুটবুটিগুলো দাঁড়িয়ে রয়েছে মাঠ থেকে। এই যে উল্টো দিকেই মাঠ রয়েছে, মাঠ থেকে আলু তুলে সেগুলো কোল্ড স্টোরেজে যাচ্ছিলো। তখন আমরা এই টাইমেই গেছিলাম বোলপুরে, সেই সময় বছরখানেক আগে গিয়েছিলাম। কত আলু দেখো। আর এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ,
কেননা বেশিরভাগ রাস্তায় এখানে এই যে প্যাচ করা রয়েছে, যার জন্য রাস্তাতে স্পিড তোলাই যাচ্ছে না। এখন স্পিড লিমিট এখানেতে স্পিড রয়েছে আমাদের গাড়িতে 25, আর ওভারটেক করেও যাওয়া যাচ্ছে না, কেননা রাস্তা সেরকম স্মুথ নয়, যার জন্য ওভারটেক করাও যাচ্ছে না। আর এই সামনে লরির পেছনে পেছনেই যেতে হচ্ছে। এখানে রাস্তাটা খুবই খারাপ রাস্তা। এই ফ্লাইওভারে উঠবো না, আচ্ছা ফ্লাইওভারে না উঠে আমরা নিচ দিয়ে যাব। এখানে জয়রামবাটি, এই লরিটার জন্য দেখা যাচ্ছে না, সামনে একটা ফ্লাইওভার রয়েছে ওই যে, ওটাতে আমরা উঠবো না, ওটার পাশ দিয়ে যাব। এখান থেকে জয়রামবাটিও যাওয়া যায়। জয়রামবাটি সম্ভবত ফ্লাইওভারের ওপর দিয়ে বোধহয় যেতে হবে জয়রামবাটি। আচ্ছা, তারকেশ্বর যেতে গেলে। আর এদিক থেকে আমরা পাশ দিয়ে ঢুকে যাচ্ছি। এখান বাবারে রাস্তার অবস্থা ভীষণ খারাপ। এখান থেকে আরামবাগ হচ্ছে 22 কিলোমিটার। হ্যাঁ, ওখানেতে লেখা ছিল চাঁপাডাঙ্গাও সোজা, আরামবাগ সোজা, তারকেশ্বর এইদিকে না, তারকেশ্বর ফ্লাইওভার না, ফ্লাইওভার দিয়ে যাও, ঠিক আছে না, তো এখান দিয়ে যাবে। যদি ফ্লাইওভার মিস করো এখান চলে যাবে, ফ্লাইওভার দিয়ে গেলে আবার নিয়ে ইউটার্ন নিয়ে ঢুকতে হবে। আর যদি ফ্লাইওভার কেউ মিস করো, সামনে দিক থেকে এই যে এই সামনেই রয়েছে, এই যে রাইট টার্ন রয়েছে, এইখান থেকে রাইট টার্ন নিয়ে নিলে এই যে গাড়িগুলো আসছে। এই জায়গাটার নাম কি দেখলে? এই জায়গাটার নাম কি? ডিভিসি মোড় লেখা ছিল সম্ভবত। এইখান থেকে তারকেশ্বর ঢুকে যাওয়া যাচ্ছে। এই ডান দিকে ঢুকে গেলে তারকেশ্বর, আর সোজা গেলে আরামবাগ। ফ্লাইওভারে না এসে আমরা ফ্লাইওভারটা পাশ দিয়ে চলে এসেছি। এইখান দিয়ে এখনো 22 কিলোমিটার হচ্ছে আরামবাগ। আমরা প্রায় আরামবাগ চলে এসেছি, আর 15 কিলোমিটার আছে আরামবাগ ঢুকবো আমরা এবার। আমরা আরামবাগে ঢুকছি। এখানেতে একটা গেট রয়েছে, আর ওখানেতে আরামবাগ পৌরসভার লেখা ছিল, যার জন্য এখন রয়েছে পারুল বলে একটা জায়গায়। এই যে রাস্তার পাশে লেখা রয়েছে, আর প্রচুর বাম্পার আছে এই রাস্তাটাতে, যার জন্য খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। কেননা বাম্পারগুলো অনেক সময় দেখা যাচ্ছে না, যেহেতু ওই মার্ক করা নেই, সাদা দাগগুলো করা নেই, যার জন্য রাস্তার সঙ্গে মিশে রয়েছে বলে বোঝা যাচ্ছে না। একটু দেখে শুনে এখানেতে ড্রাইভ করতে হবে। আর আদারওয়াইজ রাস্তা এমনি ভীষণ স্মুথ যাচ্ছে, কোনো অসুবিধে কিছু নেই। তবে ওই এখানে স্পিড বেশি তোলা যাচ্ছে না, ওই মাঝে মাঝে 80 তুলছে, ব্যাস, তারপরেই আবার 60 ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। নেমেছি রাস্তাতেই যেতে যেতে, একটা চা খাবো বলে, একটু চা ব্রেক নেবো বলে এখানেতে দাঁড়িয়েছি। বেশ সুন্দর জায়গাটা। এই যেখানেতে খাটিয়া পাতা আছে, দাঁড়াও দেখাচ্ছি। এখানে দেখো খাটিয়া, কি সুন্দর সুন্দর খাটিয়া পাতা রয়েছে, জলের বোতল দেওয়া রয়েছে। একটা ধাবা, এটার নাম হচ্ছে রাজপুত ধাবা। এখানেতে একটু ব্রেক নিতে পারো, এখানেতে ওয়াশরুমও আছে, ওয়াশরুমে যদি যাবার থেকে যেতে পারবে, চা খেতে পারবে, আর ব্রেকফাস্টেরও ব্যবস্থা আছে। দেখি যদি কিছু খাবার পাওয়া যায় খাবো, নয়তো চা খেয়ে বেরিয়ে যাবো এখান থেকে। আবার পরোটা চলে এসেছে, আলুর পরোটা, সঙ্গে একটা চাটনি আছে আর স্যালাড আছে। আর আমরা দুজনে চা নিয়েছি, চা খাচ্ছি। নে শুরু কর, দেখ কেমন টেস্ট কীরকম দেয়। কেমন হেসেই গেল। এখানে তো এক প্লেট আলুর পরোটা নিয়েছিলাম আর দুটো চা নিয়েছিলাম। যাই হোক, আলুর পরোটা টেস্ট ওয়াইজ খুবই ভালো, খারাপ নয় টেস্ট। আর এটার নাম হচ্ছে রাজপুত ধাবা। এটা হচ্ছে আরামবাগ টাউন থেকে 2 কিলোমিটার আসার পর এই ধাবাটাকে হঠাৎ করেই দেখতে পেলাম রাস্তার ধারে। গাড়ি পার্কিংয়েরও ভালো জায়গা রয়েছে বলে এখানে দাঁড়িয়ে পড়ে আমরা আলুর পরোটা খেয়ে নিলাম, কেননা সকালবেলা কিছুই খেয়ে আসা হয়নি। আর চা ভীষণ, গাড়িতে যেতে যেতে চা খেতে ইচ্ছে করে, ওই জন্য একটুখানি মাঝে মাঝে টি ব্রেক নিলে ভালো লাগে। তা চলো আবার গাড়িতে ওঠা যাক। আবার এরপর আমরা যাব বনলতা রিসর্টেই, এখন লোকেশন দেওয়া আছে, বনলতা রিসর্টেই যাব। ওখানে গিয়ে, এখানে তো জাস্ট একটা আলুর পরোটা নিয়ে 3 জনে শেয়ার করে খেয়েছি, তাতেই পেট ভরে গেছে ভালো মতো। আরও বনলতাতে যাওয়ার কারণটা হলো যে রিসর্টটাও একটু দেখা হবে, সেই কারণেই আরও যাওয়া। দাঁড়াও, গাড়ির দরজা বন্ধ করে নিই। চলো আবার জার্নি স্টার্ট করা যাক। এবারেতে মেয়ের সামনে, আমি পেছনে। এতক্ষণ ধরে আমি সামনে ছিলাম, এবার একটু চেঞ্জ করলাম। আর সোমনাথের একটাই জায়গা, ড্রাইভার সিটেই রয়েছে ওর। জয়পুর ফরেস্টের এতে ঢুকে পড়েছি, জয়পুর পুলিশ স্টেশন ক্রস করলাম জাস্ট। আর দেখো সামনে এখানে কিন্তু অলরেডি দূরেতে দেখা যাচ্ছে বেশ জঙ্গল জঙ্গল একটা ভাব রয়েছে, দেখাচ্ছি। ওই যে দূরেতে বেশ ভালো একটা ঘন জঙ্গল বোঝা যাচ্ছে,
আর এখান থেকে আমাদের জয়পুর ফরেস্টের ডিস্টেন্স হচ্ছে আর 8-9 কিলোমিটার মতো রয়েছে। বনলতার ডিস্টেন্স 8-9 কিলোমিটার মতো রয়েছে। রাস্তাটায় অত ট্রাফিক নেই, তবে মাঝে মাঝে ওই আলুর যে ট্রলারগুলো আছে সেগুলো আসা যাওয়া করছে বলে একটু অসুবিধা হচ্ছে। আর এই রাস্তাতেও কিন্তু বাম্পার আছে অনেক, খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। আর আমরা এখান থেকে বনলতা আর মিনিট 15-20 মতো লাগবে যদি রাস্তা এরকমই থাকে। 9.2 কিলোমিটার এখান থেকে। এই জায়গাটার এক্স্যাক্ট আমি জানি না কোনখানে আছি, তবে জয়পুর পুলিশ স্টেশন থেকে আমরা জাস্ট ক্রস করলাম, এই মিনিট 2 হলো ক্রস করেছি। বনলতা রিসর্টের এন্ট্রেন্সে রয়েছি, এখন ভেতরে যাচ্ছি। এখানে 10 মিটার ভেতরে গেলে বনলতা রিসর্টের যে রেস্টুরেন্ট আছে সব কিছু আছে। এখানে রুম বুকিং অফিস রয়েছে ঢোকার আগেই, আর সামনে সুন্দর সুন্দর বেশ পোড়ামাটি টেরেকোটার জিনিসপত্র পাওয়া যাচ্ছে। চলো নেমে দেখাচ্ছি পুরোটা। এখন জাস্ট আমরা গাড়িতেই রয়েছি, গাড়িটা পার্কিং করতে হবে, তারপর ভেতরেতে কি আছে না আছে অল্প সামনাসামনি একটু ঘুরে দেখাবো। বনলতা রেস্টুরেন্টের ওই রাস্তাটা দিয়ে যে বাইক আসছে যে তার ডান দিক দিয়ে আমরা ঢুকেছি। ডান দিক দিয়ে এসে তারপর এখানে একটা গেট আছে, গেটের সামনেই লেখা আছে রেস্টুরেন্ট, এই যে সামনে লেখা রয়েছে। এই যে ডান দিকে গিয়ে বাঁ দিকে রেস্টুরেন্ট, আর এখানেতে গাড়ি পার্কিং করা যাচ্ছে। এই যে আমাদের গাড়িটা ওখানে রাখা হয়েছে। এখানে সব মার্ক করা আছে কোন দিকে কোথায় কি যেতে হবে না যেতে হবে। আইসক্রিমের দোকান আছে, আর সামনেও বেশ সুন্দর গ্রামের মতো একটা রাস্তা দেখতে পাচ্ছি। ওদিকটা কি আছে জানি না, আগে একটু রেস্টুরেন্টের দিকে যাওয়া হোক। না, ওই দিকে রেস্টুরেন্ট, সোজা গিয়ে ডান দিকে গিয়ে বাঁ দিকে লেখা রয়েছে। দেখো এখানে মার্ক করা রয়েছে সব। বাহ, কি সুন্দর, এখনো পিটুনিয়াগুলো কি সুন্দর হয়ে রয়েছে। এই দেখো এইগুলো লেটুস বোধ হয়। না, লেটুসটা কিন্তু বিশাল বড় জায়গা। আমার এটা ফার্স্ট টাইম বনলতাতে, আমি এর আগে কোনোদিনও আসিনি। যেহেতু এখানে এমনিও হয়তো আসা হতো না, যেহেতু বিষ্ণুপুরের দিকে যাওয়া হচ্ছে মুকুটমণিপুর, ওই জন্য এখানেতে ইডলি, ধোসা, দই বড়া, পাপড়ি চাট সবই পাওয়া যায়। বেশ সুন্দর সুন্দর ছোটো ছোটো হাট রয়েছে এখানে। দেখি গিয়ে ওখানেতে সামনে এই যে খাবারের জায়গা সামনে, ভেতরটা কিন্তু বিশাল বড়। এখানে কিন্তু ডে আউটের জন্য আসতেই পারা যায়, বেশ সুন্দর জায়গাটা। তবে প্রচণ্ড গরম রয়েছে বলে এখানে বাইরে রোদে দাঁড়ানো যাচ্ছে না, ভীষণ গরম রয়েছে। চলো রেস্টুরেন্টের ভেতরে ঢোকা যাক। এখন ব্রেকফাস্ট কিছু পাওয়া যায় কিনা দেখা যাক, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে, অলরেডি 11:30 বাজে। বেশ সুন্দর ব্যবস্থা। এখানে এখন ভাত পাওয়া যাবে, ভাত রুটি এইসব লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেহেতু অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। তা এই যে আগে দেখালাম ইডলি, দই বড়া, ধোসা পাওয়া যাচ্ছে, ওইখানেতে যাব। দেখি এই যে এই দিকটায় গো, এইটা, হ্যাঁ ওইটাই লেখা ছিল দেখো, ইডলি, দই বড়া, ধোসা, পাপড়ি চাট সব এখানেতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা। তাই কি? ইডলি ধোসা যে বলছিলাম ওগুলোর এখন ব্যবস্থা নেই, ওই জন্য আমরা 20 মিটার দূরে দূরে এখানেতে লেখা আছে রেস্টুরেন্ট আছে। বাবা, সামনে লেখা রয়েছে ঘোড়ার গাড়ি আছে, ঘোড়ার গাড়ি করে ঘোড়ার ব্যবস্থা আছে। কি সুন্দর, সব নিজেদেরই। এখানেতে প্রচুর টমেটো গাছ দেখছিলাম আস্তে আস্তে, এখানে নিজেদেরই ফার্ম রয়েছে। এটা কি গাছ বুঝতে পারছি না, ওটা সূর্যমুখী ফুল, অল্প অল্প ফুটেছে, ওই যে হলুদটা। বাহ, কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে। এই বাড়িটা বেশ সুন্দর লাগছে না, খড়ের দিয়ে তৈরি, খড়ের ছাউনি রয়েছে। তবে খাবার কিছু পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। এই ঘুরেও খরগোশ, বাহ, খরগোশ রয়েছে কত। ওই দিকেও রয়েছে, সব টুকটুক করে পালাচ্ছে। এখানেতে থাকার জায়গাও আছে, থাকার রুমও আছে।
তবে ওরা বাবা আর মেয়ে দুজনেতে রেস্টুরেন্ট খুঁজে যাচ্ছে খাবার জন্য, আর আমি এদিকে তোমাদের সাথে শেয়ার করব বলে এই যেটুকুনি দেখা যায়, কেননা বিশাল বড় জায়গা তো সবটা তো দেখানো সম্ভব না এইটুকুনি সময়ের মধ্যে, যতটা দেখানো যায় সেটাই দেখাবার চেষ্টা করছি। বাইরে প্রচণ্ড গরম রয়েছে, প্রচণ্ড গরম রয়েছে। বনলতাতে আমরা এখন ব্রেকফাস্ট হিসেবে শুধু ইডলি পেয়েছি, কারণ এখন ব্রেকফাস্টের টাইম নেই, এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, ওই জন্য প্রায় 12টা বাজে। হ্যাঁ, এখন 1 প্লেট ইডলি নিয়েছি, তাতে 4 পিস ইডলি আছে, চাটনি আছে, সাম্বার আছে, ওই হোয়াইট যে চাটনিটা থাকে সেটাও আছে, আর কিছু অপশান নেই, সেই জন্য এটাই শুধু নিয়েছি। আর 2টো জুস বলেছি, আর 2টো পমিগ্রানেট জুস বলেছি। নে স্টার্ট কর। কেমন গো ইডলিগুলো? হ্যাঁ, সফট সফট আছে মোটামুটি। আর বাইরে এত গরম না, আর খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে। যাই হোক, অল্প কিছু এখানে ঢুকেছি যখন, এখানে তো কিছু খেতেই হবে, খেয়ে নিই। আবার এখান থেকে অনেকক্ষণের জার্নি আছে, এখানে ওয়াশরুমও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আছে, লেডিস আর জেন্টস আলাদা আলাদা আছে। তা আমিও ওয়াশরুমটা ইউজ করলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এমনি ইডলিটা সফট, আর সাম্বার যে চাটনিটা দিয়েছে সেটাও ভালো, কিন্তু প্রচুর মাছি রয়েছে, যেহেতু ওপেন এরিয়া তো, যার জন্য খাবারেতে প্রচুর মাছি চলে আসছে। এমনি আদারওয়াইজ ঠিক আছে, কিন্তু গরমকালে এখানে বসে খাওয়াটা ভীষণ চাপের হয়ে যাবে, খুব কষ্টকর। কারণ আমি দেখতে পাচ্ছি না এখানে কোনো এসি রেস্টুরেন্ট আছে কিনা আমি বুঝতে পারছি না, জিজ্ঞেস করে আমি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। এমনি ইডলি যেমন হয় সেই রকমই খেতে, কিছু হাইফাই কিছু খেতেও নয়, আবার অ্যাজ ইউজুয়াল যেমন নর্মাল ইডলি হয় সেরকমই খেতে। আমরা যেখানে বাইরে বসে খাচ্ছিলাম ঠিক তার সামনেই এখানেতে ভেতরেতে এসি রেস্টুরেন্ট রয়েছে, তবে এখন এসি চলছে না, কিন্তু গরমকালেতে এখানে বসেও তোমরা লাঞ্চ বা ডিনার বা খাবার এখানেতে তোমরা খেতে পারো, এটা এসি ফুললি। লাঞ্চের মেনু হচ্ছে পিওর ভেজ থালি, হচ্ছে ডাল, আলু পোস্ত, শুক্তো আর চাটনি, পাঁপড়, এইগুলো আছে। আর তার সাথে যদি তোমরা এক্সট্রা কিছু নিতে চাও, যেমন এখানেতে মেনু কার্ড রয়েছে, আমি দেখাচ্ছি, সেটা শেয়ার করছি। তবে আমরা এখানে লাঞ্চ করছি না, আমরা লাঞ্চ হোটেলে গিয়েই করব। এই যে আমাদের পমিগ্রানেট জুস চলে এসছে, আর আমি মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, এই যে একটু পজ করে দেখে নিও, এখানেতে অনেক রকমের আইটেমই পাওয়া যায়, চিকেন, ভেজ, চিকেন, ফিশ, স্ন্যাক্স আইটেমও আছে, সিজলার আছে, সুইট অ্যান্ড দহি আছে, কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম, অনেক রকম সাউথ ইন্ডিয়ান খাবারও আছে, মোমো, সবারই ফেভারিট মোমো, সব কিছুই আছে। বাবা, অনেক রকমের খিচুড়ি পাওয়া যাচ্ছে এখানে, ভেজ খিচুড়ি, এগ খিচুড়ি, চিকেন খিচুড়ি, এগ চিকেন খিচুড়ি, বা এটা নতুনত্ব তো। আর এখানে একটা জুস কাউন্টারও আছে, মকটেল, মকটেল এখানেতে রয়েছে। আর এই যে পমিগ্রানেট জুস চলে এসছে। কেমন রে? রিয়েল পমিগ্রানেট জুসই আমরা নিয়েছি, কারণ এখানে তো বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। আমার মেয়ের কোনো দিনই পমিগ্রানেট জুস ভালো লাগে না, তাই কষা কষা লাগে, তাই জন্য, কিন্তু তা সত্ত্বেও ওটাই নিয়েছি, যেহেতু একটু উপকার, পমিগ্রানেটে আয়রন থাকে সেই জন্য নিয়েছি। আর এটা রিয়েল জুস, এটা কিন্তু কোনো রকম ফ্লেভার মেশানো সেই রকম নয়, কোনো রকম মকটেল নয়, এটা হচ্ছে রিয়েল জুস যেটা সেটাই। কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাছি রয়েছে। আর আগেই তোমাদের দেখালাম যে ভেতরেতে ওখানেতে এসি আছে, কিন্তু এসি চলছে না, দরজা খোলা, ঠান্ডা আছে। এখানকার তো ওপেন এরিয়া রয়েছে না, এখানকার তুলনায় ভেতরটা ঠান্ডা রয়েছে। হ্যাঁ, ভেতরটা ক্লোজড রয়েছে, যার জন্য ওখানটা ঠান্ডা রয়েছে। আর বাইরেটা ভীষণ, এখানে কীরকম কত এক একটা পমিগ্রানেট জুস 200 টাকা করে, 400 টাকা। আর ইডলি 100 টাকা। আচ্ছা, ইডলিটা 1 প্লেট 100 টাকা, আর পমিগ্রানেট জুসটা হচ্ছে 200 টাকা করে এক একটা গ্লাস, এবং গ্লাসের ভালো দিচ্ছ, পরিমাপও কিন্তু বিশাল কিছু এমন নয়, এই রকম। যাই হোক, দেখি কেমন। ভীষণ কষা, আর ঠান্ডা ঠান্ডা ভালো। হ্যাঁ, অরিজিনাল জুস এটা কোনো ফ্লেভার নয়। এইখানেতে রুম বুকিং অফিস রয়েছে, অনলাইনেও বুকিং করা যায়, তবে এখানে এসেও বুক করতে চাইলে বুক করতে পারবে। এই যে মেন এন্ট্রেন্স, ওইখানেতে গাড়ি নিয়ে ঢুকলাম, ঢোকার পর এখানে খানিকটা এগিয়ে এসে তারপরে তো রুম বুকিং অফিস রয়েছে। বিভিন্ন দিকে রুম বুকিং অফিস রয়েছে, কিন্তু এত বড় জায়গা না, ঠিক এক্সপ্লোর করতে পারছি না, কোন দিকে গেলে কি হবে, কোন দিকে গেলে কি এক্স্যাক্ট পাওয়া যাবে। পুরো ভেতরটা কিন্তু একটা গ্রামের মতো, বিভিন্ন রকমের এখানেতে চাষবাস হয়, ফুল যেমন রয়েছে সেই রকম। সামনে দেখছিলাম প্রচুর টমেটো ক্ষেত রয়েছে, প্রচুর টমেটো হয়ে রয়েছে সামনে। ওখানে কি আবার হয়েছে, চ দেখে আসি। চ,
প্রচুর সূর্যমুখী ফুল রয়েছে। আর এগুলোতে কি চাষ দেখতো কি রয়েছে ওখানেতে। কিছু হয়নি এখনো পর্যন্ত, কি গাছ বোঝা যাচ্ছে না। সূর্যমুখী ফুলই না? এই যে একটা ফুল ফুটেছে, এগুলো যখন সব একসাথে ফুটবে আরো বেশি সুন্দর লাগবে। এই যে এখানে আবার একটা ঘর মতো রয়েছে, ছাউনি দেওয়া। চল, বাবা গাড়ি বের করছে। বনলতা রিসর্টে কি কি অ্যামেনিটিস আছে সেগুলো এখানেতে একটা পোস্টারেতে ছবি দেওয়া রয়েছে। এই যে বিভিন্ন রকমের, এখানে ফিশিংও করা যায়। এখানে থাকলে অনেক কিছুই করা যেত, কিন্তু আমরা তো থাকবো না, ওই জন্য এখান থেকে বেরিয়ে যাব। যার জন্য আর বেশিক্ষণ দাঁড়িয়ে এখানে লাভ নেই, কেননা মুকুটমণিপুরে অলরেডি আমাদের রুম বুক করা রয়েছে সোনার বাংলাতে। সেখানে গেট থেকে বেরোনোর পরেই দেখলাম এখানেতে বিভিন্ন রকমের টেরাকোটা জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তবে এখানে ভীষণ না হাই প্রাইস, কোনো বার্গেনিং হবে না লেখা আছে। কোনো বার্গেনিং হবে না। আর আমি তো সামান্য পমিগ্রেনেট জুসটা দেখেই অবাক হয়ে গেলাম, 200 টাকা করে এক একটা কী করে হতে পারে। তা যাই হোক, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে এবার বাঁ দিকে, তাই তো? আর উল্টো দিকে বনলতার গেটের উল্টো দিকেও বিভিন্ন রকমের ওইসব টেরাকোটার জিনিসপত্র পাওয়া যাচ্ছে, অল্প একদমই সামান্য জিনিসপত্র। এই পাশেও আছে। প্রচণ্ড গরম, এসিটা চালাও। এই সামনেও রয়েছে টেরাকোটার ওইসব পোড়া মাটির জিনিসপত্র। তা যাই হোক, এবারেতে অল্প অল্প কিন্তু ফরেস্ট শুরু হয়ে গেছে। আমাদের ইচ্ছে আছে একবার বেশ ভালো ডেন্স ফরেস্টের মাঝখানে পৌঁছলে, রাস্তাটা যখন ফাঁকা থাকবে সেইখানে একবার দাঁড়াবো। বেশ সুন্দর লাগছে রাস্তাটা, ছায়াও আছে। তবে বাইরে প্রচণ্ড গরম, গা হাত পা পুড়ে যাচ্ছে, কিন্তু ঘাম সেভাবে হচ্ছে না, শুকনো গরম রয়েছে। এক্সপিরিয়েন্স যদি কেউ জানতে চাও, আমি যেটুকুনি ছিলাম, হাফ অ্যান আওয়ার মতো ছিলাম, আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়। কেননা এখানেতে এক নম্বর হচ্ছে হাই প্রাইস, আর আরেক কথা হচ্ছে যে মানুষের ব্যবহারটাই হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু এখানেতে যে সমস্ত মহিলারা কাজ করছেন তাদের ব্যবহার মোটেও ভালো নয়, আমার অন্তত ভালো লাগেনি। কেননা ভীষণ অহংকারী টাইপের মনে হলো। যেটাই জিজ্ঞেস করছি না কেন, খুব মানে অনিচ্ছা সত্ত্বেও যেন উত্তর দিচ্ছে, কোনো একটু সঠিক গাইডেন্স নেই ওনাদের, যে হ্যাঁ এইদিকে গেলে আপনি এই জিনিসটা পাবেন, এইদিকে গেলে আপনি এটা পাবেন, সেরকম নয়। হ্যাঁ, ভাত আছে, রুটি আছে, ব্যাস এটা বলে দিই। সে লাঞ্চে কতক্ষণে পাবো, কি পাবো। আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো যে কতক্ষণ পাবো, একটু বসুন তারপরে পেয়ে যাবে, এইরকম ধরনের কথাবার্তা। যার জন্য আমার ওনাদের ব্যবহারটা মোটেও ভালো লাগেনি, আতিথেয়তা খুব একটা ভালো নয়। যাই হোক, চলো এবার জঙ্গলের মধ্যে দিয়ে যাই, একটু কোথাও গিয়ে একটা দাঁড়াবো। এখানেতে মাঝে মাঝেই লেখা রয়েছে ডিয়ার করিডোর লেখা রয়েছে। রাস্তাটা ভীষণ সুন্দর লাগছে, সেই ডুয়ার্সের রাস্তাটার কথা মনে পড়ে যাচ্ছে। ডুয়ার্সের গরুমারা ফরেস্টের আশপাশ দিয়ে মধ্যখান দিয়ে যে রাস্তাটা আছে, ফরেস্টের মাঝখান দিয়ে, সেই রকম। এইখানে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছেন। দেখি আমরাও একটু দাঁড়াবো। দাঁড়াবে এখানে? চলো দাঁড়াই। এই যে চারিদিকে শালবন, অবশেষে আমাদের সানরুফ ওপেন হলো। ওপেন করে দুজনেই উঠে পড়েছে, কেননা কলকাতায় আমরা সানরুফ ওপেন করি না, বা ওখান থেকে বেরোইও না, কারণ এটা টোটালি আনসেফ। যা, আবার ঢুকে গেল দুজনেই। ভীষণ সুন্দর রাস্তাটা, ভীষণ সুন্দর লাগছে। গাড়িগুলো যাচ্ছে, এখানেতে স্পিড তোলা যাবে, এখানেতে সুন্দরভাবে স্পিড তুলে যাওয়া যাবে। এখন জয়পুর ফরেস্টের মধ্যেই রয়েছি, বেশ সুন্দর লাগছে। প্রচুর ঘন জঙ্গল, আশপাশে পুরো শাল বন, শাল গাছই হবে এগুলো। আরও অনেক কিছু গাছ আছে যেগুলো আমার অজানা। প্রচুর গাছ রয়েছে, বেশ সুন্দর লাগছে রাস্তাটা।
রাস্তাটা বাঁ দিকে গেলে ঢুকে যাচ্ছে বিষ্ণুপুর, আর সোজা চলে যাচ্ছি আমরা মুকুটমণিপুর। এই যে গেটটা রয়েছে এটা হচ্ছে বিষ্ণুপুর পৌরসভার আন্ডারে যে গেট, এখান থেকে বিষ্ণুপুর পৌরসভা শুরু হচ্ছে। আর এই সোজা বেরিয়ে গেলাম আমরা, এই রাস্তাটা চলে গেছে মুকুটমণিপুরেতে। জঙ্গল শেষ হয়ে গেছে, জয়পুর ফরেস্ট শেষ হয়ে গেছে, এবারে এমনি লোকালয় আবার শুরু হয়ে গেছে। হালকা গাড়িও রয়েছে, রাস্তাও ভালো, রোড কন্ডিশন মোটামুটি খারাপ নয়, কিন্তু স্পিড বেশি তোলা যাচ্ছে না, যেহেতু প্রচুর উল্টো দিক থেকে অপোজিট সাইড থেকে অনেক গাড়ি আসছে, বাইক আসছে, সেই জন্য যে এটা একটা পাড়ার মতনই, সেই জন্য আবার স্পিড কমে গেছে। ওখানেতে ফরেস্টের পাশ দিয়ে ভালোই তখন তোলা গেছিলো, স্পিড উঠেছিল। বলো কত তুললে তখন? 90, ম্যাক্সিমাম 90, এর থেকে বেশি আর হচ্ছে না কিছু। জিপিএস লস হয়ে যাবো। NH 60-তে পড়ার পর একটুখানি খেয়াল করে যেতে হবে যে এখানে একটি ফ্লাইওভার উঠে গেছে, এই ফ্লাইওভারটায় না উঠে তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে সোজা যেতে হবে, কারণ ফ্লাইওভারে উঠলে আমাদের যে টার্নটা রয়েছে সেটা আমাদের মিস হয়ে যেতে পারে। এটা সোজা গিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে একটা টার্ন নিতে হবে, তারপর আবার যেতে হবে। আর সামনে একটি রেলওয়ে স্টেশন আছে, সেই স্টেশনটির নাম হলো বিষ্ণুপুর। এই যে আমরা ব্রিজের তলা দিয়ে টার্নটা নিয়েছি, ব্রিজে উঠে পড়লে এই টার্নিংটা মিস হয়ে যেত, ওই জন্যই ব্রিজের একদমই উঠবে না, এই নিচ দিয়ে আসবে, তাহলে খুবই সুবিধা হবে। এই সময় গুগল ম্যাপটা একটু ফলো রাখবে, তাহলেই হবে, আদারওয়াইজ সবই সোজা রাস্তা, শুধু এখানেই একটু টার্নিং রয়েছে। আবার সামনে এগিয়েই আমাদের আবার লেফট টার্ন নিতে হবে। এই যে এই মুখটা রয়েছে, এই মুখটা থেকে লেফট টার্ন নিয়ে নিলেই তারপর আবার একদম সোজা রাস্তা। এই যে সামনেই একটা রয়েছে শিবডাঙ্গা বলে লেখা রয়েছে সোজা, এই শিবডাঙ্গা হয়েই আমরা মুকুটমণিপুর যাব। এইখান থেকে আবার যে সোজা রাস্তাটা চলে গিয়েছে সেটাই হচ্ছে আবার মুকুটমণিপুর যাবার রাস্তা। একটু গুগল ম্যাপটা ফলো করলেই তোমরা বুঝতে পেরে যাবে কিভাবে যেতে হবে। এখনো মুকুটমণিপুর 49 কিলোমিটার দূর, একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওদিকে শাল গাছ, দেখিয়ে দাও শাল গাছটা, সবই শাল জঙ্গল এগুলো পুরো। এখনো 50 কিলোমিটার এখান থেকে। এই যে 1 ঘন্টা 6 মিনিট লাগবে দেখাচ্ছে এখনো গুগল ম্যাপেতে। 2-3-এর মধ্যে পৌঁছাবো। এখন বাজে 1:05। আমাদের ব্রেকফাস্টটা তো মোটামুটি ভালোভাবে করতে পারিনি, এবারে ভাবছি লাঞ্চটাও বোধহয় হবে না ভালোভাবে, এমন সময় গিয়ে পৌঁছবো লাঞ্চ টাইম ওভার হয়ে যাবে এবার। তবে রাস্তাটা ভীষণ সুন্দর, যার জন্য খিদেটাকে অনুভব করছি না সেইভাবে। মানে প্রচুর গাছ রয়েছে, কত রকমের সব নাম আছে জানি না, তবে পলাশ গাছ সেভাবে একটাও দেখতে পাইনি। শিমুল দেখতে পেয়েছি, শিমুল গাছ দেখেছি অনেকগুলোই, কিন্তু পলাশ ফুলের গাছ একটাও দেখতে পাইনি। আমার এখানে মুকুটমণিপুর আসার আরেকটাও কারণ হচ্ছে পলাশ গাছ দেখবো বলে। যদি দেখা যায়, এখানে শুনেছি যে এখানেও রাস্তায় যেতে যেতে পলাশ ফুলের গাছ পাওয়া যায়, কিন্তু এখনো পর্যন্ত একটাও চোখে পড়েনি পলাশ ফুলের গাছ। চার মাথার একটা মোড় পেলাম আমরা, এখান থেকে সোজা গেলে এই যে সোজা চলে যাচ্ছি আমরা এখান থেকে মুকুটমণিপুর, আর লেফটের দিকে গেলে ওটা হচ্ছে সারেঙ্গা, আর রাইটে গেলে কি ছিল রে, বাঁকুড়া। আর আমরা বিষ্ণুপুর ফেলে এলাম। বিষ্ণুপুর আসার পর কিছুটা অনেকটাই আসার পর এই জঙ্গলি পুরো রাস্তাটাই পাচ্ছি আমরা, মাঝে মাঝে ধানক্ষেত রয়েছে, তা সেটা থেকে আসার পর একটা চার মাথার মুখ আছে, সেইখান থেকে আবার সোজা সেই চার মাথার ওখানে একটা আইল্যান্ড মতো আছে ছোট, সেই ছোট আইল্যান্ডটা ক্রস করে আবার সোজা এই যে আবার সোজা যাচ্ছি। মোটামুটি জঙ্গল, আশেপাশে প্রচুর গাছ রয়েছে, জঙ্গল না থাকলেও এখন কিন্তু বেশ ভালোই জঙ্গল পাচ্ছি। এখনো 44 কিলোমিটার, এখনো 44 কিলোমিটার। এই যে দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে এখন। রাস্তা মোটামুটি ভালোই রয়েছে, স্পিডও মোটামুটি ওই 50-60 অ্যাভারেজ চলছে। রাস্তাটা বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, সিনিক বিউটি ভীষণ সুন্দর রাস্তার। এই দেখো এবারেতে কিছু কিছু পলাশ গাছ দেখতে পাচ্ছি, 4-5টা দেখলাম, তবে পরপর একদম কোথায় হোটেলটা দেখতে পেলাম না, নামটা দেখতে পেয়েছি। পলাশ গাছ দেখতে পেয়েছি 2-4টে দেখতে পেলাম, বেশ ভালো লাগছিল, কিন্তু পরপর এই যে সামনেও আবার আসছে, ক্যামেরাতে কতটা ধরতে পাচ্ছি বুঝতে পারছি না। এই যে
কি সুন্দর লাগছে, দূর থেকে লাল হয়ে রয়েছে, যার জন্য কি সাধে বলে পুরুলিয়ায় এই সময় গেলে আগুন লেগে যায়, একদম মনে হয় যে চারিদিকে লাল হয়ে থাকে, পলাশ ফুল ফুটে। একবার যাওয়ার ইচ্ছে আছে পুরুলিয়ায়, এই টাইমে একবার গেলে খুব সুন্দর নেচারকে উপভোগ করতে পারবো। পলাশ গাছ কি সুন্দর লাগছে দূর থেকে, তাও এখানেতে অনেকগুলো পলাশ গাছ চোখে পড়লো। আমরা মুকুটমণিপুর ঢুকে পড়েছি। মুকুটমণিপুর গেটটা জাস্ট ক্রস করার পর ওখানেতে লেখা ছিল এই রাইট টার্ন নিতে হবে, কারণ আমাদের হোটেলটা সোনার বাংলা যে হোটেলটা সেটা এই দিক দিয়ে যেতে হবে সোজা। এখান থেকে আরও 3 কিলোমিটার কি 4 কিলোমিটার গেলে হোটেল সোনার বাংলা। আর এই পথেই অনেকগুলো হোটেল পড়ে, এখানেতেই আরও অনেক ছোট ছোট হোটেল রিসর্ট সবই আছে এখানেতে। আমরা মুকুটমণিপুরের গেট দিয়ে ভেতরে ঢুকে গেছি। মুকুটমণিপুর লেখা যে গেটটা রয়েছে সেই গেট দিয়ে ভেতরে ঢুকে গেছি। এখানে ঢুকে যাওয়ার পরও রাস্তাটা ভীষণই সুন্দর, যেমন জঙ্গলের রাস্তা সেই রকমই। সিনিক বিউটি ভীষণ সুন্দর, ল্যান্ডস্কেপও ভীষণ ভালো। আর এখানে পলাশ ফুলের গাছও মাঝে মাঝেই চোখে পড়ছে। মাঝে মাঝে ছাগল এসে পড়ছে রাস্তায়, একটু কেয়ারফুলি ড্রাইভ করতে হবে, কেননা ধাক্কা লেগে যেতে পারে সেই জন্য। আর সরু রাস্তা, কিন্তু দুদিক দিয়ে দুটো গাড়ি পাস করতে পারবে, ভীষণ সুন্দর রাস্তা, রাস্তা স্মুথ। দূরে একটা পাহাড় রয়েছে, ছোট পাহাড় দেখা যাচ্ছে, কি পাহাড় ওটা বুঝতে পারছি না। হালকা হালকা পাহাড়ের মাথার উপরটা দেখা যাচ্ছে, এদিকেও একটা আছে এদিকেও একটা আছে, কিন্তু মাঝে মাঝে ওই যে সামনে বেশ সুন্দর লাগছে রাস্তাটা, খুব সুন্দর লাগছে। আর এদিকে সোনার বাংলা হোটেলটাও এদিকেই দেখালো, ওখানেতে মুকুটমণিপুর যেখানে গেট রয়েছে সেখান দিয়ে ঢোকার পরই সোনার বাংলার হোটেল এদিকেই অ্যারো দিয়ে লেখা ছিল। আর হোটেল সোনা ঝুড়ি সেটাও লেখা ছিল এইদিকেই। পাহাড়টা সামনেই চলে এসছে, কি সুন্দর লাগছে না, অপূর্ব লাগছে। প্রায় পৌঁছে গেছি, হোটেল সোনার বাংলার কাছাকাছি চলে এসেছি, এখনো 7 মিনিট। 3 কিলোমিটার আছে। 3 কিলোমিটার আছে। আর রাস্তায় আস্তে আস্তে একটু এলিফ্যান্ট করিডোর। এলিফ্যান্ট করিডোর। ও ওয়াও, রাস্তাটা কি দারুণ। দাঁড়াও রাস্তাটা দেখাই। তাই রাস্তায় আস্তে আস্তেই 3টে রিসর্ট চোখে পড়লো। অনেকগুলো হোটেল তো আছেই, হোটেল আরণ্যক রিসর্ট, এগুলো মিলি রিসর্ট, হোটেল আরণ্যক, পিঙ্ক রোজ আর একটা গ্রিন পার্ক। এই কটা পর পর একদম সামনাসামনি পাশাপাশি রয়েছে এই হোটেলগুলো, কিন্তু এটা কিন্তু লেক থেকে অনেকটাই দূরে। যে কংসাবতী রিভারের যে ড্যামটা রয়েছে সেটা থেকে কিন্তু অনেকটাই দূরে রয়েছে। আর এখানেতে কংসাবতী আর কুমারী নদীর একটা মিলনস্থল আছে, যেখানেতে যাবার চেষ্টা করব। তবে আজকে সময় এতই কম হয়ে গেছে, কালকে আমরা আবার বেরিয়ে যাব বিষ্ণুপুরের জন্য, দেখি কখন যেতে পারি। এই যে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। আমরা ড্যামের ধারেই আছি, হোটেল সোনার বাংলাটা। তবে দেখা যাক কতটা ওখান থেকে, আমরা যে রুমটা নিয়েছি সেটাও লেক ভিউ এই দিক দিয়ে। হ্যাঁ সুন্দর বেশ জায়গাটা, এটাই কোথায় লেকটা দেখা যাচ্ছে না তো। বেশ সুন্দর সাজানো জায়গা। এই যে লেকটা একটা দেখা যাচ্ছে, আবার চাপা পড়ে গেল। এই যে মুকুটমণিপুর, আই লাভ মুকুটমণিপুর। লোকেশনটা খুব ভালো, লোকেশনটা বেশ সুন্দর। ওই যে লেকটা দেখা যাচ্ছে দূরে, ওয়াও কি দারুণ লাগছে, কি সুন্দর লাগছে। বাবু নয়নে বিরাম নাও। খুব সুন্দর লাগছে, জলটা কি সুন্দর লাগছে, দূরে পাহাড়গুলো হালকা হালকা দেখা যাচ্ছে, আর জলটা ভীষণ সুন্দর লাগছে। এখানে বোটিং করবারও ব্যবস্থা আছে। এখন দুপুর বলে কোনো বোট দেখতে পাচ্ছি না সেভাবে। রাস্তাটাও ভীষণ সুন্দর, সামনে পলাশ গাছ রয়েছে। দেখো তো যদি সুযোগ হয় পলাশ গাছের তলায় একটু দাঁড়াবো, পলাশ ফুল নেব। কি সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর লাগছে। বিকেলবেলায় আসবো, ড্যামের ওপর দিয়ে ঘুরবো। এখানেতে টোটো করে ঘোরবার ব্যবস্থা আছে, ঘুরবো অবশ্যই, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। এই যে পলাশ গাছ রয়েছে সামনে, পলাশ ফুলের জন্য আমার মন পাগল হয়ে গেছিল। আমি এই জন্যই কিন্তু এই দিকটাকে চুজ করেছিলাম, যে এখানে পলাশ ফুল দেখবো বলে। অপূর্ব সুন্দর লাগছে। আর আমরা যে হোটেলের রুমটা নিয়েছি সেটাও কিন্তু লেক ভিউ নিয়েছি। ঢুকে যাচ্ছি হোটেল সোনার বাংলাতে। এইটা হচ্ছে গেট,
একদম লেকের পাশেই, হোটেল সোনার বাংলা, মুকুটমণিপুর। কোথায়? এখানে রাখতে বললো। অ্যাক্টিভিটি রুম আছে। জিজ্ঞেস করি এখানেই পার্কিং। না না, এখানে বুকিংটা দেখতে আছে। ও, এই জায়গাটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। সোমনাথ এখানে আমাদের তিনজনেরই আইডি প্রুফগুলো দেখাচ্ছিল, আর এখানেতে বেশ সমস্ত পোড়ামাটির কাজ করা ছিল, বেশ সুন্দর ছিল রিসেপশন এরিয়াটা। এখানে গিয়ে বসার পরই সাথেই চলে এসেছিলো এখানে ওয়েলকাম ড্রিঙ্কস, আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসে দেওয়া হয়েছিল আমপুরার শরবত, যেটা খেয়ে এতক্ষণে জার্নি পুরো ভুলেই গিয়েছিলাম। রিসেপশন থেকে বেরিয়ে আমাদের এবারেতে রুমের দিকে যাচ্ছিলাম, আর গাড়িটাকেও পার্ক করেছিলাম আমরা রুমেরই কাছাকাছি একটা জায়গায়, বেশ মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এই টোটাল প্রপার্টিটাই কিন্তু সোনার বাংলার, যেটা আগে পিয়ারলেস ইন ছিল, এখন সেটা সোনার বাংলা হ্যান্ডওভার করে নিয়েছে। এই রিসেন্টলি ডিসেম্বর মাসেতে সোনার বাংলা এই প্রপার্টিটাকে হ্যান্ডওভার করে নিয়েছেন। আর এখানে আমরা গাড়িটাকে পার্ক করে রেখে তারপর আমরা হোটেলের রুমের দিকে যাচ্ছিলাম। রুমে ঢোকার আগে সামনের দৃশ্য দেখে তো আমি এখানেই দাঁড়িয়ে পড়েছি। সামনেই বয়ে চলেছে কংসাবতী নদী, আর তার ঠিক পেছনেই রয়েছে ছোট্ট একটি নাম না জানা পাহাড়। এত সুন্দর দৃশ্য, আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছি এই দৃশ্যটা। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে আমাদের রুম থেকেই এই ভিউটাই আমাদের দেখা যাবে, খুব সুন্দর লাগছে। তা যাই হোক, এখন আমরা একটু হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হই, লাঞ্চ করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সমস্ত ডিটেল আবার আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।